যে লুৎফুজ্জামান বাবর মূলত এই মামলার আসামি ছিলেন না। এই মামলার ২৮টি সাক্ষী হয়ে যাওয়ার পরে পুনরায় তদন্ত করার জন্য একটি নির্দেশনা দেওয়া হয়। ২১ আগস্টের মামলার মতো পুনরায় তদন্ত করা হয় এবং ওই তদন্তের মাধ্যমে লুৎফুজ্জামান বাবর সহ ১১ জনকে নতুন করে আসামি করা হয়। ওই আসামির তালিকায় জনাব লুৎফুজ্জামান বাবরকে নিম্ন আদালতে ট্রায়াল করে ৫৩ জন সাক্ষী নিয়ে ফাঁসি দেওয়া হয়। তার এগেনস্টে আমরা প্রথম যুক্তি উপস্থাপন করেছি যে এইভাবে মামলা চলা অবস্থায় ২৮ জন সাক্ষী শেষ হয়ে যাওয়ার পর যে তদন্তের আদেশ দেওয়া হয়েছে এটি আইনানুগভাবে করা হয়নি, এটি বেআইনি হয়েছে। দ্বিতীয়ত আর্গুমেন্ট হলো তার বিরুদ্ধে সরাসরি কোনো এভিডেন্স নাই, কোনো সাক্ষী নাই, কোনো দেখা সাক্ষী নাই, কোনো সরাসরি তার সঙ্গে এভিডেন্সে জড়ানো পারে এই ধরনের কোনো সাক্ষ্য প্রমাণ রাষ্ট্রপক্ষ হাজির করতে পারেনি। তারা যে কথা বলেছেন যে তার নির্দেশে কাকে নাকি জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে ৫ জনকে, সাক্ষ্য প্রমাণ অ্যানালাইসিসে দেখা যায় ৫ জনের একজনকেও ছাড়া হয় নাই, সবাই জেলে ছিলেন এবং সবাই পরবর্তীতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফলে রাষ্ট্রপক্ষের প্রথম অভিযোগের সমর্থনে কোনো সাক্ষ্য প্রমাণ হাজির করতে পারেননি। দ্বিতীয় অভিযোগ দিয়েছেন তার বিরুদ্ধে যে তিনি তৎকালীন তদন্ত রিপোর্টকে ইনফ্লুয়েন্স করেছেন, প্রভাবিত করেছেন। এই ব্যাপারে তদন্ত কমিটির যে সভাপতি ছিলেন তখনকার সচিব জনাব ফারুক আহমেদ এবং যে সদস্য সচিব ছিলেন তদন্ত কমিটির, তারা পরস্পর বিপরীত ধর্মী বক্তব্য দিয়েছেন। একজন আরেকজনের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। একজন বলেছেন যে তদন্ত তারা সঠিকভাবে করেছেন এবং আইন অনুভাবে তদন্ত সম্পন্ন করে সর্বসম্মতিক্রমে তদন্ত রিপোর্টে স্বাক্ষর করেছেন। আরেকজন এসে বলছেন সদস্য সচিব যে আমাকে তদন্ত রিপোর্ট দেখতে দেওয়া হয়নি, আমাকে তদন্ত রিপোর্টে স্বাক্ষর নেওয়া হয়নি, আমাকে তদন্ত রিপোর্ট না দেখিয়ে আমার স্বাক্ষর তদন্ত রিপোর্ট দেখা ছাড়াই নেওয়া হয়েছে। ফলে এই যে দ্বিতীয় অভিযোগ, এই দ্বিতীয় অভিযোগেরও কোনো ভিত্তি থাকে না। ফলশ্রুতিতে যা দাঁড়াচ্ছে, একজন কয়েক কনফেশন করেছিলেন আব্দুর রহিম, তিনিও জনাব লুৎফুজ্জামান বাবরকে জড়িয়ে কোনো অভিযোগ উপস্থাপন করেননি। ফলশ্রুতিতে আমরা এই মামলায় আজকে যে যুক্তিতর্ক করেছি তার মূল বিষয় ছিল তার বিরুদ্ধে সরাসরি কোনো এভিডেন্স নাই এবং তাকে রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলার আসামি করা হয়েছে। অতি দ্রুত তাকে যেন এই মামলা থেকে বেকসুর খালাস দেওয়া হয়। একজন মানুষকে কিংবা কতিপয় মানুষকে একটি ক্রিমিনাল মামলায় জড়ানোর জন্য ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ৪০০ বছরের ইতিহাসেই চেঞ্জ করে দিতে হচ্ছে। তারা একজন ব্যক্তি সাক্ষী দিয়ে গেছেন, তার জেরা হয়ে গেছে, কয়েক বছর পরে তাকে আবার নতুন করে ডাকা হচ্ছে তার চিফ নেওয়ার জন্য। এটি ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সে এই ভারতীয় সাবকন্টিনেন্টে একটি এক্সাম্পলও কেউ দেখাতে পারবে না, যেখানে সাক্ষী জেরা জবানবন্দি হয়ে যাওয়ার পরে আবার নতুন করে তার জবানবন্দি দেওয়ার জন্য ডাকা হয়। সেই জবানবন্দিতে এসে প্রথম লুৎফুজ্জামানের নাম বলেছে, বাবর সাহেবের নাম বলেছে। অতীতে তারা যে আদালতে এসেছিলেন তখন বলেনি, ক্রস এক্সামিনেশন করা হয়েছিল তখনও বলেনি, কিন্তু কয়েক বছর পরে এসে ফার্দার ইনভেস্টিগেশনের পরে 7 বছর পরে ফার্দার ইনভেস্টিগেশনে এসে তারা বলছেন বাবর সাহেব নির্দেশে এই কাজ হয়েছে। এগুলো ক্রিমিনাল জুরিসপ্রুডেন্সের ফৌজদারি বিচার ব্যবস্থার যে জুরিসপ্রুডেন্স আছে, যে বেসিক আছে, এই বেসিকের পরিপন্থী, এটা আমরা বলেছি। এখন রাজনৈতিক উদ্দেশ্যে যদি কোনো মামলা পরিচালনা করা হয় ছাড়া আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গকে দোষারোপ করার জন্যই এই সমস্ত মামলার মূল মোটিভ থাকে, সেক্ষেত্রে প্রকৃতি পার পেয়ে যায়। এখানে আমাদের বিবেচনা হয়েছে 10 ট্রাক অস্ত্র মামলার ঘটনা ঘটেছে, এই কথা সত্যি সঠিক, কিন্তু প্রকৃত দোষীকে নির্ধারণ করতে পারেনি বাবর সাহেবের কি দোষ। ফলে আমরা তার বেকসুর খালাস দাবি করেছি আদালতের সামনে। আমরা আশা করি এই রায় যখন হবে তখন জনাব লুৎফুজ্জামান বাবর এই মামলা থেকে বেকসুর খালাস পাবেন, এটা আমরা প্রত্যাশা